আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে দীর তো বিয়েটা ভেঙে গেছে, তাই রুবায়েত ভাই দিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আমার এদের প্রতি ভীষণ সন্দেহ হচ্ছে। আর চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, তো সাদিয়া আপু আর ভাইয়ার বিয়ের দিন এখানে আমাকে নিয়ে কেন টানাটানি? সাদাত অপ্রস্তুত হেসে বলল, মানে কখন কি হয়ে যায় যদি মরে টরে যাই, তাই আগেই ফরজ কাজটা সারতে চাচ্ছি। এমনিতেই প্রেশার বেড়ে যায়। কি হলো আমার আমি জানি না, হুট করে চর বসিয়ে দিলাম সাদাতের গালে। কেন, কিভাবে যে ওনাকে চর দিলাম আমি নিজেই জানি না। আশেপাশে তাকাতেই দেখি সাদিয়া আপুর মুখে হাত, ভাইয়াও চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর সাদাত অসভ্য লোক গাল চুলকাচ্ছে। আমি তো অবাক, মানুষ থাপ্পড় খেয়ে রাগ করে, নয়তো গালে হাত দিয়ে থাকে, আর উনি গাল চুলকাচ্ছে। আপনি গাল চুলকাচ্ছেন কেন? উনি অসহায় ভাবে আমার দিকে তাকিয়ে বলল। এইটুকু কথার জন্য কেউ চর মারে? তাই এমন ভাবে মারলো যে গালে কাতুকুতু লাগলো, তাই তুই এভাবে চুলকাচ্ছি। না চাইতেও সাদাতের কথা শুনে হেসে দিলাম, আর সাদাত মুগ্ধ হয়ে আমার হাসি দেখে যাচ্ছে। সাদাতকে বিশ্রাম নিতে বলে রুম থেকে বেরিয়ে এলাম। চেয়েছিলাম বাসায় চলে যাব, কিন্তু সাদাত মশাই যেতে দেবে না কাউকে। এখন পড়লাম মুশকিলে, এই লেহেঙ্গা পরে তো থাকতে পারবো না। তাই সাদিয়া আপু তার একটা শাড়ি আমাকে পরিয়ে দিল। শাড়ি নিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে আমার। আম্মু আমার সাথে কয়েকবার কথা বলতে চেয়েছে, কিন্তু অভিমানের কারণে একবারও কাছে যায়নি। নয়তো এতক্ষণে কতবার আম্মুর পেট জড়িয়ে পেটে মুখ গুজে থাকতাম। রাত 12টা বেজে 3 মিনিট। রাতে ঘুমানোর আগে পানি খাওয়া আমার জন্য বাধ্যতামূলক। বাট ঘরে পানি না পেয়ে এগিয়ে গেলাম রান্নাঘরের দিকে। ড্রয়িং রুম ক্রস করতে যাব, এর মধ্যেই কারেন্ট চলে গেল। এমনিতেই অন্ধকার, তার উপর আবার কারেন্টও নাই। আস্তে আস্তে এগিয়ে যেতেই খেলাম এক ধাক্কা। সামনে যে কোনো একজন মানুষ তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলো। এটা সাদাত, আমি ড্যাম শিওর। শরীর পুরো কাঁপন দিচ্ছে। উনি ফিসফিস করে বললেন, হ্যাপি বার্থডে সাদাতের মিষ্টি সুভা, আমার সুভা। উনি একটু থেমে বললেন, আই লাভ ইউ টু। আমি অবাক হয়ে ওনার অবয়বের দিকে তাকাতেই উনি আমাকে ছেড়ে দিলেন। সাথে সাথে লাইট জ্বলে উঠলো, আর সবাই একসাথে উইশ করলো। সবার দিকে তাকিয়ে দেখছি, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে না পাওয়ায় এমনিতেই কান্না পাচ্ছে। অজান্তেই ঠোঁট উল্টে এলো। তখনই হঠাৎ কেউ বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই পুস্কু বাচ্চা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি পেছন ফিরেই দৌড়ে গিয়ে আম্মুকে জাপটে ধরলাম। আম্মুও হেসে আমাকে সাদরে গ্রহণ করলো। এটাই আমি, আর এটাই আমার মা। যতই বকুক, যতই উল্টা পাল্টা বলুক, দিন শেষে সে আমারই আম্মু। কখনো মায়ের মনে কষ্ট দেয়া যাবে না। আমি কখনোই আম্মুর সাথে রাগ করে 5 মিনিটও থাকতে পারি না, আর আম্মুকেও থাকতে দেই না। যত যাই হোক, আমি আমার মায়ের কোলেই খুঁজি। সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিল আমাদের দিকে, সবার চোখে পানি। আমি হাঁটু ভেঙে আম্মুর পায়ের কাছে বসে পেট জড়িয়ে পেটে মুখ গুজে দিলাম। আম্মুর ঠোঁটে হাসি। আম্মুর হাতে পায়েস ছিল, সেও বসে পড়ল। আমার চোখের পানি মুছে দিয়ে পায়েস খাইয়ে দিল। আমি নাক টেনে বললাম, আম্মু জানো, আমার আজকে অনেক কষ্ট হয়েছে। তোমার সাথে কতক্ষণ কথা বলি নাই, বুকটা আটকে আটকে আসছে। তুমি কেন এটা বললা? আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, আর কখনো বলবো না বেবি। আমি ভ্রু কুচকে বললাম, আম্মু। আম্মু সহ সবাই হেসে দিল। সাদাতকে দেখিয়ে আম্মুকে বললাম, আম্মু জানো, এই যে ভাবওয়ালা, এনাকে সকালে প্রপোজ করছি, আর ইনি আমাকে এখন লাভ ইউ বলছে। সাদাত সম্পূর্ণ ভেবাচাকা খেয়ে গেছে। এভাবে যে সবার সামনে কথাটা বলবো, হয়তো উনি কোনো কালেই ভাবেনি। সবার দৃষ্টি আপাতত ওনার দিকে। উনি আমার দিকে তাকাতেই দিলাম এক চোখ টিপ। এবার ওনার মুখটা হা হয়ে গেল। বেচারা একসাথে এত ডোজ নিতে পারছে না, আর আমিও ভাবছি না এর রিয়াকশনের পরে আমার উপরেই পড়বে। উনি এক ভ্রু উঁচিয়ে বাঁকা হাসলেন। ব্যাস, আমারও মনে পড়লো কি করছি আমি। শিট। সবাই আমাকে উইশ করে গিফট দিল, কিন্তু সাদাত মশাই আমাকে কিছুই দিল না। আমি তেমন মাথা ঘামাইনি। সবাই অনেকক্ষণ মজা করলো। ড্রয়িং রুমে সবাই বসেছিল, কিন্তু খেয়াল করলাম আরফান ভাইয়া ঘুমে হেলে পড়ে যাচ্ছে। সে আপাতত আমার আপুর কাঁধে মাথা দিয়ে রেখেছে, আর আপু বারবার কাঁধ দিয়ে ঠেলছে। সবারই অবস্থা খারাপ। আমি হালকা হেসে বললাম, আমি খুব খুশি সবাই আমার
বার্থডে মনে রেখেছো। এখন সবাই ঘুমাতে যাও। আরফান ভাই আমার কথা শুনে সবার আগে উঠে আপুকে টানতে লাগলো। দেখে হেসে দিলাম। সবাই চলে গেল। সবার আগে গেল রুবায়েত ভাইয়া। আজ ভাইয়ার মনটা বেশ খারাপ ছিল, কিন্তু কেন? ভাইয়া যেতেই দেখি সাদিয়া আপু অসহায়ভাবে তাকালো, তারপর নিজেও উঠে চলে গেল। আমি একটা শ্বাস ফেলে সব গিফট নিয়ে রুমে চলে এলাম। রুমে ঢুকে গিফটগুলো রেখে দরজা আটকে বারান্দার দরজা লাগানোর জন্য এগিয়ে এলাম। অনেক শীত পড়েছে বাইরে। বাবা, বারান্দায় হাত বাড়ালাম দরজা আনতে, কিন্তু তার আগেই হাতে টান পড়লো। হঠাৎ হাতে টান পড়ায় বেশ ভয় পেয়ে গেছি। দেয়ালের সাথে আমার পিঠ ঠেকে গেছে। আমাকে ঘিরে ধরেছে সাদাত। অন্ধকার হলে ও তার শরীরের স্মেলটা স্পষ্ট তার উপস্থিতি প্রকাশ করছে। চোখ বন্ধ করে হালকা হাসলাম। এভাবে টেনে আনার মানে কি? সাদাত আমার চোখের ওপর থেকে চুলের গুচ্ছ সরিয়ে কানে গুজে দিয়ে বলল, টেনে না আনলে তো এক্ষুনি বারান্দায় লক করে দিতে আমায়। সকালের বিষয়টা মাথায় আসতেই হাত দিয়ে সাদাতকে সরিয়ে দিয়ে বললাম, সকালে আপনি আমার সব কথা শুনেছিলেন তাই না? সাদাত কিছু না বলে হাত ভাঁজ করে দাঁড়িয়ে হাসলো। উফ, এই লোকটা এমন কেন? হাসিটা এত মারাত্মক, কি বলবো। হাসলেই মনে হয় সোজা হৃদয় ভেদ করে চলে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে একটা শ্বাস নিলাম। না, পারছি না ওনার চোখের দিকে তাকিয়ে থাকতে। উনি আমার দিকে এক কদম এগিয়ে এলেন। ওনার মুখটা আমার কানের কাছে নিয়ে এলেন। স্পর্শ ছাড়াই আমি টের পাচ্ছি কেমন যেন শিহরণ দিচ্ছে। একে তো ঠান্ডায়, আর এক উনি আমার এত কাছে দাঁড়িয়ে থাকায় ওনার ফিসফিস করে বলা কথায় চোখ খুলে তাকালাম। হ্যাঁ, আমি আমার শোভার কথা না শুনে চলে যাব? এটা কখনোই সম্ভব না। ভালোবাসি ভালোবাসি প্রিয়তমা, খুব বেশি ভালোবাসি, আর এটা তোমার গিফট। উনি কথাটা বলেই আমার বাম গালে একটা চুমু দিলেন। আমার মনে হলো বাম গালটা তৎক্ষণাৎ গরম হয়ে উঠেছে। উনি সোজা হয়ে দাঁড়িয়ে হাসছেন। হাতের দিকে তাকিয়ে দেখলাম উনি আমার অনামিকা আঙুলে একটা রিং পরিয়ে দিয়েছেন। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে ওনার দিকে তাকাতেই দেখি একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। উনি আমার হাত ধরে কার্পেটের উপর বসে গেল। অনেকক্ষণ আমার মধ্যে বেশ নীরবতা ছিল। নীরবতাকে ভেঙে আমিই বললাম, আপনি সকালে আমাকে কোনো উত্তর না দিয়ে কেন চলে গিয়েছেন? আমি খুব হতাশ হয়েছিলাম। তারপর আম্মু আমাকে বলল, সাদাত আমাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলল, আমি জানি ওখানে আমি ছিলাম। আমি আন্টিকে বলেছি তোমার সাথে যেন একটু রুড বিহেভ করে। তখন আমি এমনি এমনি যাইনি, তোমার কথা সম্পূর্ণই শুনেছিলাম, এবং উত্তর দেওয়ার আগে দেখি কিছু মহিলা আন্টিকে যা নয় তাই বলেছে, আর তাদের বিষয়টা ছিল আমাকে আর তোমাকে নিয়ে। আসলে হ্যাঁ, এর জন্যই আন্টি তোমার উপর একটু রেগে গিয়েছিল। আমি ওই মহিলাদের সামনেই তোমার আর আমার বিয়ের কথা বলি। আন্টি অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। সে মানতে নারাজ ছিল, কিন্তু তোমার বাবা এসে তারপর আন্টিকে বুঝিয়েছিল। এর মধ্যে বিয়ের ঘটনা আর তোমার বার্থডে সারপ্রাইজ সব মিলিয়ে আমার প্রেশারটা বেড়ে গিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, সাদিয়া আপুকে আজ খুব বিষণ্ণ দেখিয়েছে। আপু ঠিক আছে তো? আর রুবায়েত ভাইয়াকেও এত তাড়াতাড়ি কি করে মেনে নিল? সাদাত আমার ঠোঁটে আঙুল দিয়ে বলল। সাদাত আমাকে চুপ করিয়ে দিয়ে বলল, চোখ বন্ধ করে আমার কাঁধে মাথা রাখো। আমি ভ্রু কুঁচকে তাকাতেই উনি ওনার হাত দিয়ে আমার চোখের পাতা বুঝিয়ে দিলেন। আলতো করে আমার মাথাটা নিয়ে ওনার কাঁধে রাখলেন। আমিও চুপ হয়ে এই শীতের রাতে ঠান্ডা হওয়ায় উপভোগ করছি। কিছুক্ষণ পর উনি বললেন, শুভা, তোমাকে এখন যা বলবো তা সুন্দর করে আগে শুনবে, তারপর বলবে, ঠিক আছে? আমিও বাধ্য মেয়ের মতো সম্মতি দিলাম। উনি প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা বললেন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি আমার হাত ধরে বলল, রুবায়েত ভাইয়া দিয়ের ওপর রেগে আছে আমি জানি, কিন্তু এটাও মানি তারা দুজনে খুব তাড়াতাড়ি নিজেদের মধ্যে সবটা ঠিক করে নেবে। আমি একটা শ্বাস ছেড়ে বললাম, আমিও তাই চাই। সারা রাত সাদিয়া বালিশে মুখ গুজে কেঁদেছে। তার একটাই অভিযোগ, কেন তার সাথে এমনটা হলো, কেন তাকে এভাবে ধোঁকা দেয়া হলো। যদিও সাদিয়া আসিফের কাজে তার প্রতি অবহেলা প্রকাশ পেত, কিন্তু সাদিয়া তো আসিফকে ভালোবাসে, আর সে তার ফিয়ান্সে ছিল বলেই সাদিয়া সবটা সহ্য করত। অন্যদিকে রুবায়েত সারাটা রাত পায়চারি করেছে। সে সাদিয়াকে সহজ সরল ভাবত, তাই বলে এত। আজ সে একটু দেরি করে পৌঁছালে কি হতো, ভাবতেই তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আজ যা ঘটেছে তার জন্য সাদিয়াকে পস্তাতে হবে। হ্যাঁ, সহজে ক্ষমা করতে পারবে না সে সাদিয়াকে।
সকাল সকাল শুভার পরিবার রওনা হলো তাদের বাড়ির উদ্দেশ্যে। একে তো বাড়ির বড় মেয়ের ফিরনির অনুষ্ঠান, আর অন্যদিকে বাড়ির দুই ছেলে মেয়েরই বিয়ে, তাই এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। এমনকি সদ্য বিবাহিতা রুবাইয়াও বসেনি। বেচারা আরফান বউয়ের পিছে পিছে ঘুরছে, কিন্তু সে তার বউয়ের কাছে 2 পয়সারও পাত্তা পেল না। রুবাইয়া তাকে এক ধমক দেয়। এখন আপাতত সে কাজে মন দিয়েছে। হাতে গোনা দিন আছে, তাই শপিং এখন থেকেই ভাগে ভাগে করা শুরু হয়ে গেছে। সাদাতের সাথে আমার ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেছে। আজ এক গুরুত্বপূর্ণ কাজে ভার্সিটি যেতে হবে, কিন্তু ভার্সিটি যাব এই কথাটা আমি সাদাতকে বলিনি। ওনার সাথে ইচ্ছে করে ঝগড়া করে কথা বলা বন্ধ করে দিয়েছি। ধুর, সম্পর্কে ঝগড়া না থাকলে কি কোনো টুইস্ট পাওয়া যায় নাকি? তাই রাত থেকে আমার ফোন অফ, আর সকাল 8টা বাজতেই বেরিয়ে পড়লাম। আজও রিক্সা করে ভার্সিটি গেলাম। ভার্সিটি যেতে না যেতেই আমার ঝাপটে ধরলো রাত্রি। কি রে বিয়ের কোণে, তুমি তো পুরো ভার্সিটির ক্রাশের সাথে নিজের বিয়েটা পাকা করে ফেললা। আমি ভ্রু কুচকে বললাম, কেন রে, তোর তো এমনিতেও চান্স ছিল না। বিভোর ভাইয়ের সাথে নিজেও তো বিয়ে ঠিক করে আমায় বলেছি। আমি আর রাত্রে অনেকক্ষণ কথা বললাম, কথায় কথায় বললাম ওনার সাথে কাল থেকে কথা বলিনি, ইচ্ছে করে ঝগড়া করেছি। রাত্রি বলল, সাদাত ভাইয়া তো তাহলে তোর উপর খুব রেগে আছে। আমি ডন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আমি তোর সাদাত ভাইকে ভয় পাই নাকি? পেছন থেকে সেই চিরচেনা কণ্ঠ, তাই নাকি শুভা? সাদাতের কণ্ঠ শুনেই মনে মনে শুধু ইয়া নফসি করছি। এই বদলোক ভার্সিটিতেও এসে আমার কথাই শুনতে হলো, তাও আবার যেন তন নয়। বারবার ঢোক গিলছি। রাত্রির হাতে খামচির দাগ পড়ে গেছে। উনি আবার বললেন, কি হলো, কথা বলো না কেন? আমাকে তো ভয় পাও না? এবার আমি চোখ মুখ কুচকে দাঁত দিয়ে জিহ্বা কাটলাম। আমি কোনো জবাব না দিয়েই চলে আসতে নিলাম, কিন্তু সাদাত মশাই তা হতে দিল না। আমার হাতের কবজা ধরে রেখেছে। খুব মিষ্টি একটা হাসি দিয়ে বলল, শালিকা, আমি কি ইনাকে নিয়ে যেতে পারি? রাত্রি অসভ্যটা চোখ খুলে হেসে বলল, অল ইয়োর্স সাদাত ভাইয়া। কথা শুনে 1 সেকেন্ডও অপেক্ষা করেনি সে। হাত টানছে, কিন্তু আমার পাত্তা না পেয়ে এক ভয়ানক কাজ করলো। সবার সামনে থেকে হুট করে কাঁধে তুলে নিল। লজ্জায় আমার অবস্থা খারাপ। আগেই ভালো ছিল, কিন্তু বিয়ে ঠিক হওয়ার পর থেকে দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। সবার নজর আমাদের দিকে। ছি, সবাই তো আর জানে না আমাদের সম্পর্ক। আল্লাহই জানে কত কত বাজে কথা বলছে আমাদের নিয়ে। আমি বারবার চিৎকার করে বলছি, আরে ছাড়ুন আমাকে, আমি হাঁটতে জানি। না, ওনার মধ্যে কোনো ভাবাবেগ হলো না। সোজা গাড়ির ফ্রন্ট সিটে ধপ করে ফেললো আমায়। দরজা লাগিয়ে লক করে দিল, যেন নামতে না পারি। ওনাকে আমি এতক্ষণ ভালো করে খেয়াল করিনি, কিন্তু এখন তাকিয়ে দেখলাম মনে হচ্ছে এক অগোছালো পাগল আমার সামনে বসে। উনি ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং হুইলে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ওনাকে কি কেউ বলেছিল আমাকে কাঁধে তুলতে? এমন হাঁপাচ্ছে। বেশ কিছুক্ষণ পর উনি মাথা তুলে সরাসরি আমার দিকে তাকালেন। ওনার চোখ দেখে আমার অবস্থা ফুস, ভয়ানক লাল হয়ে আছে। উনি খুব শান্ত স্বরে বললেন, এভাবে জ্বালাচ্ছ কেন আমায়? মেরে ফেলতে চাও? আমি ওনার কথাই পুরো অবাক। আমি কি এমন করেছি যে উনি এই কথাটা আমাকে বলল? আমি কিছু বলবো তার আগে উনি বললেন, কি সমস্যা তোমার? কোনো কথা নেই, বার্তা নেই, ফোন তুলছো না, বাসার ফোনে ফোন দিলেও কথা বলো না, কি সমস্যা? আমি মুখ গোমরা করে বললাম, আসলে আমি এমনি এমন করেছি। আমরা তো এখনো ঝগড়া করিনি, আর আমি জানি আপনি কখনো মনে হয় না আমার সাথে ঝগড়া করবেন। কথাই তো বলেন না, তাই আমি নিজ থেকেই। উনি বজ্র কণ্ঠে বললেন, বাচ্চা তুমি? এগুলো কি ধরনের ছেলে মানুষই? এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি এটা ভেবে যে কথা বলা বন্ধ করে দিল, আর ইনি ঢং করে কথা বলা অফ করে দিয়েছে। বাহ! আমি এবার কেঁদেই দিলাম। ওনার এই ব্যবহার আমার মোটেই কাম্য ছিল না। ওনার যেন হঠাৎ করেই হুঁশ ফিরল। নাক মুখ কুচকে কপালে হাত দিয়ে সিটে হেলান দিল। উনি আমার দিকে ফিরে বললেন, সরি, আসলে খুব রাগ লাগছিল, কন্ট্রোল করতে পারিনি। আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। উনি আর কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলো। কি আজব, আমি এখানে রাগ করে বসে আছি আর উনি আমার রাগ ভাগানোর চেষ্টাও করলেন না। এতে আরো রাগ লাগলো। চুপ করে অন্যদিকে মুখ করে বসে আছি, আর ক্ষণে ক্ষণে ভেতর থেকে ফুপিয়ে উঠছে। সাদাত আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সাদিয়া বেশ কয়েকবার রুবায়েতকে ফোন দিয়েছে, কিন্তু রুবায়েত তুলছে না। এই কয়দিনে সাদিয়া স্বাভাবিক হওয়া আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু রুবায়েত তাকে কোনো প্রকার সুযোগই দিচ্ছে না।
সাদিয়া খুব ভালো করেই বুঝতে পারছে রুবায়েতের এই রকম ব্যবহারের কারণ, কিন্তু সে মানতে পারছে না। প্রথমত সে আসিফের থেকে ধোঁকা পেয়েছে, আবার এখন রুবায়েতের অবহেলা সে নিতে পারছে না। যখন থেকে সাদাত তাকে তার প্রতি রুবায়েতের অনুভূতির কথা বলেছে, তখন থেকে সে এত অনুতাপে ভুগছে। সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। সে একজন অ্যাডাল্ট, নয়তো কোনো ভুল পদক্ষেপ সে অনায়াসে নিত, কিন্তু এখন ভাবতেই গায়ে কাঁটা দেয়। এখন সে শুধু নীরবে কান্নাই করে। আমাদের বাসার সামনে গাড়ি থামতেই চুপচাপ দরজা খুলতে গেলেই দেখি দরজা লক। বেশ কয়েকবার ধাক্কা দিয়েও কোনো লাভ হয়নি, তাই ব্যর্থ হয়ে ঠোঁট উল্টে বসে আছি। তাও কথা বলবো না এই দুর্নীতিবাজের সাথে। উনি আবারও হাসলেন। আমার হাত টান দিয়ে ওনার দিকে ফিরিয়ে আমার গাল ওনার দুহাতে আবদ্ধ করে বললেন, সরি তো। এই ওনার এই কথা শুনে কেমন যেন লাগলো। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। উনি মুচকি হেসে আলতো করে আমার গালে চুমু খেলেন, প্রথমে বাম গালে, তারপর ডান গালে, তারপর কপালে। আর তারপর আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিতে গিয়েও পারিনি। কারণটাও সে আমার কপালে কপাল ঠেকিয়ে এসে মুচকি মুচকি হাসছে। হাসলে তার ডান গালে হালকা টোল পড়ে যায়, যা দেখতে মারাত্মক। যতবার টোলটার দিকে তাকাই ততবার বুকের ভেতরে ধুক করে ওঠে। তার ডান গালে টোল পড়লেও আমার পরে বাম গালে, কিন্তু চাইলেই সবাই দেখতে পারবে না। যারা আমাকে খুব কাছে থেকে জানে তারা প্রায়শই দেখতে পায়। ভাবতে ভাবতে সাদাতের কণ্ঠ শুনতে পাই, আর মাত্র 3টে দিন, তারপর থেকে তুমি সম্পূর্ণ আমার হয়ে যাবে। আমি চট করে চোখ খুলে ফেললাম। আসলেই তো আমার কাছে আর 3টে দিন আছে অবিবাহিত ট্যাগ নিয়ে ঘোরার জন্য। বাসায় এসে দেখি বিয়ের তোড়জোড় ধুমছে চলছে। বাবা এদিক দৌড়চ্ছে তো মা ওদিক। আপু কাজ করছে, ভাইয়া সোফায় বসে ফোনে কথা বলছে আর ইশারায় কাজ বুঝিয়ে দিচ্ছে। আমি ক্লান্ত হয়ে সোফায় ধপ করে বসে পড়লাম। ভাইয়া আমার দিকে একবার তাকিয়ে মাথায় হাত বুলিয়ে আবার কাজ করা শুরু করলো। আমি চোখ ঘুরিয়ে এদিক সেদিক দেখছি। হঠাৎ ভাইয়ার ফোন বেজে উঠল। আমি স্ক্রিনে চোখ দিতেই দেখি সাদিয়া লেখাটা ভেসে উঠছে। ভাইয়া একবার তাকিয়ে ফোনটা কেটে দিল। আমার ভ্রু কুঁচকে এলো। সাদিয়া আপু আবার কল দিল, কিন্তু এবারও ভাইয়া ফোনটা তুলল না। আমার ফোন বেজে ওঠার আগেই ভাইয়া ফোনটা নিয়ে উঠে গেল সোফা থেকে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি ভাইয়ার সাথে সাদিয়া আপুর সম্পর্ক এখনো ভাইয়া ঠিক করে নেয়নি। আমার মতে সাদিয়া আপু তার পক্ষ থেকে অনেক চেষ্টা করছে সম্পর্কটাকে নতুন করে গুছিয়ে শুরু করার, কিন্তু ভাইয়ার অবহেলা তো ওদের সম্পর্কের আরো অবনতি ঘটাবে। এটা কি ভাইয়া বুঝছে না নাকি? না, আমার ভাইয়ার সাথে কথা বলতে হবে। এভাবে তো চলতে পারে না। আমিও ভাইয়ার পিছু পিছু এসে হাজির হয়েছি। বারান্দায় এক ধ্যানে দাঁড়িয়ে আছে সে। আমি ভাইয়ার পাশে দাঁড়িয়ে বললাম, ছোট বোন হয়ে জিজ্ঞেস করছি, সব ঠিক আছে তো ভাইয়া? ভাইয়া চমকে আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। আমাকে এখন এখানে মোটেই আশা করেনি ভাইয়া, তা তার রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সবই ঠিক আছে। কি হবে আবার? আমি হালকা হেসে বাইরে তাকিয়ে বললাম, সাদিয়া আপুকে ইগনোর করছো কেন? ভাইয়া চমকে আমার দিকে তাকালেন। কি বলছে সেগুলো? কেউ কিছু বলেছে তোকে? সাদিয়া কিছু বলেছে তোকে? আমি আবার হেসে বললাম, বললেই হয়তো ভালো হতো। উনি কি বলতো, মেয়েটা বড্ড বেশি ভালো, ছোট থেকেই কষ্ট করছে, কিন্তু বিনিময় চেয়েছে একটু ভালোবাসা। তাতেও এত বড় একটা ধোঁকা খেলো। ওর মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। ভাইয়া বেশ ভালো করেই বুঝতে পেরেছে যে আমি সবটাই জানি, তাই সরাসরি বলল, আমি চাই ওর সাথে নর্মাল হতে, কিন্তু যখনই চেষ্টা করি তখনই ওই দিনের কথা মনে পড়ে। কি হতো যদি আমি একটু দেরি করে পৌঁছাতাম তো? কিন্তু কিছু তো হয়নি। মেয়েটা এমনিতে একটা ট্রমাতে আছে। এখন তুমিও যদি তাকে ইগনোর করো তাহলে কি করে হবে? সে তো তোমাকে আঁকড়ে ধরতে চাইছে। তুমি তাকে সময় দাও, তাকে এই মরণ যন্ত্রণা থেকে মুক্তি দাও। ভাইয়া আমার কথায় আস্তে করে বলল। আমি যেতে যেতে থেমে বললাম, খুব বেশি দেরি করে ফেলো না কিন্তু। প্রিয় মানুষ হারিয়ে গেলে আর কুল পাবে না। পেছন ফিরে যেতে নিলেই ভাইয়া ডাক দিল, শোভা। আমি ভাইয়ার দিকে ফিরতেই ভাইয়া মুচকি হেসে বলল, বড় হয়ে গেছিস। আমি হেসে চলে এলাম। খুব ভালো করেই জানি এখন ভাইয়া তার প্রিয়তমাকে সময় দেবে। কাল গায়ে হলুদ। সাদাতের বাড়ি থেকে এক গাদা জিনিস এসেছে আর একটা বিশাল বড় পার্সেল এসেছে শুধুমাত্র আমার নামে। পার্সেলটা দেখে আমার ভ্রু কুঁচকে এসেছে। আমার কাছে মনে হলো আমার চেয়েও এই পার্সেলটা বড় হবে। আমার
পুরো খাটটা জুড়ে পড়ে আছে। আপুকে এত করে বললাম এটা খুলে দে, কিন্তু না। উনি কি বললেন? আমার ভাসুর তোর জন্য স্পেশালভাবে এটা পাঠিয়েছে, শুধুমাত্র তুই এটা খুলবি। এটা কোনো কথা? এই বদলোকটাকে আমি জমের মতো ভয় পাই। কেন যে এখনো ভয় পাই আল্লাহ জানে। পার্সেলটা না খুলেই দিলাম ফোন। 2 বার রিং বাজতেই উনি ফোন তুললেন। হ্যাঁ শুভা, বলো। আসসালামু আলাইকুম সাদাত সাহেব। উনি হালকা হেসে বললেন। ওয়ালাইকুম আসসালাম। খুব সিরিয়াস কিছু মনে হচ্ছে? এবার আমার কথার বান ছুটল। ওই মিয়া, আমারই কি মনে হয়? হ্যাঁ, উনি ঠিক কি রিয়াকশন দিল আমার বোধগম্য হলো না, কিন্তু শান্ত গলায় বলল, কি আর মনে হবে, আমার হবু বউয়ের মতোই মনে হয়। আমি একটা শ্বাস ছাড়লাম। এই লোকের সাথে কথায় আমি জীবনেও পারবো না। আমি বলি কি আর উনি বলে কি। হ্যাঁ হবু বউ, তা বাদে কি আর কিছু মনে হয়? লাইক রোবট? উনি সন্দিহান গলায় বললেন, কেন বলো তো? আমি এবার ব্যঙ্গ করে বললাম, কেন বলো তো? আজব পাবলিক, এত বড় কেউ পার্সেল পাঠায়? আবার কি বলছেন আমি যেন কারোর সাহায্য না নিই? তো এটা আমি খুলবো কি করে? উনি এবার ফিক করে হেসে দিলেন। আজব, এখানে হাসার কি হলো? পাগল নাকি আপনি? হাসছেন কোন দুঃখে? ও মা, দুঃখে আসবো কেন? আমি সুখে আসি, এটা ভেবে যে আমার বউ কতটা ডাম্প। এই, আপনি কি আমার ইনসাল্ট করছেন? সাহস তো অনেক বেশি। জি, আমার সাহস বরাবরই বেশি, নয়তো রাজনীতি হতো না আমার দ্বারা। হ্যাঁ, ওই গুন্ডামি পারেন। গুন্ডামি ছাড়া আরো অনেক কিছু পারি, বিয়েটা হোক বুঝাচ্ছি। ধুর, কথা কই নিয়ে গেছে? আগে বলেন এটার মধ্যে কি? আমি যদি বলেই দিই তাহলে এত কষ্ট করে র্যাপিং এ মুড়ে দিলাম কেন? নিজে খুলে দেখো কি। ধুর, ভাল লাগে না। উনি গম্ভীর গলায় বললেন, শুভা। এই শুরু। এখন এও আম্মুর মতো সুভা সুভা করবে। আমার জীবনটাই তেজপাতা। একটা কেচি নিয়ে র্যাপিংটা খুব কষ্টে খুললাম, তারপর কার্টুন খুলেই কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম। এরপরই দিলাম এক চিৎকার। ওপাশ থেকে সাদাত তার কান থেকে ফোনটা কিছুটা দূরে সরিয়ে হাসলো। হাসতে হাসতেই তার কণ্ঠে, কি ম্যাডাম, কেমন লাগলো সারপ্রাইজ? আমি সারা রুম ছুটছি আর ফোনে সাদাতকে ঝাড়ছি। আপনি এত খারাপ কেন? হ্যাঁ, আপনি জানেন না আমার ডগ ফোবিয়া আছে? কেউ এই কুত্তাটা সরাও। ওই ওই ওই। ওপাশ থেকে সাদাত জোরে জোরে হাসছে আর বলছে, শুভা কুল ডাউন, ওটা ট্রেন্ড ডগ, ও কিছু করবে না তোমার। আমি উত্তেজিত হয়ে বললাম, কিছু করবে না তো, আমার পিছনে দৌড়াচ্ছে কেন? উনি আবারও হাসছে। আরে আমি ওকে তোমার ছবি দেখিয়ে বলেছি তুমি ওর মা আর আমি ওর বাবা। আমি রাগে ফুঁসছি। এক্ষুনি এটাকে সরান, নয়তো আপনার খবর আছে। উনি হেসে বললেন, আচ্ছা ভিডিও কল রিসিভ করো। আমি কল রিসিভ করতেই দেখতে পেলাম উনি উদাম গায়ে, ট্রাউজার পরা আর গলায় টাওয়াল জড়ানো। হয়তো কিছুক্ষণ আগে গোসল করেছেন। আমার খুব লজ্জা লাগছে, তাই তাড়াতাড়ি ফোনটা ঘুরিয়ে কুকুরছানার সামনে ধরলাম। সাদাতকে দেখতেই একদম শান্ত হয়ে দাঁড়ালো সে। সাদাত হেসে ফেললো, আদুরে গলায় বলল, কিটক্যাট বেবি, ডোন্ট ডিস্টার্ব ইওর মাম্মা। ছানাটাও কি সুন্দর কথার বাধ্য হয়ে তীক্ষ্ণ স্বরে বউ করে উঠলো। আমি অবাক হয়ে গেলাম। কুকুরের নাম আবার কিটক্যাট হয় কেমনে? হ্যাঁ, আমি ফোনটা আমার দিকে করে নিজের ভুলটা বুঝতে পারলাম, কারণ ওনার গায়ে টাওয়ালটাও নেই। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিতেই হেসে ফেললো সে। মোহনীয় গলায় বলল, দূরে থেকে এত লজ্জা পাচ্ছ শুভা? মাত্র 2 দিন, কি করবে তুমি? ওর কথাটা শুনে গায়ের লোম হঠাৎ দাঁড়িয়ে গেল। উফ, এই লোকটা পারেও বটে। পুরো অ্যালার্ম ক্লক রিমাইন্ডার হয়ে বাজতেই থাকে। সকাল সকাল সবাই ব্যস্ত, কারণ আজ রুবায়েত ভাইয়ার বিয়ে। আর আমার নামমাত্র বিয়ে বলেই আমার মনে হয়। আবার অন্যভাবে বলতে গেলে বলা যায়, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার ক্ষেত্রে কথাটা খাটলেও আমার উনির ক্ষেত্রে খাটে না। সে সব কিছু নিয়েই সিরিয়াস। কাল রাতে এত নাচ গানের মধ্যমণি ছিলাম আমি। আমাকে ঘিরেই ছিল যত শত কাণ্ড। ইভেন আমার শান্তশিষ্ট ভোলা ভালা ভাইও কাল নাচ গান করেছে। আর আমার কথা বাদই দিলাম, তাই তো সকাল 9টা বাজে। এখন আমি কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমোচ্ছি। মা এসে অনেকক্ষণ ডেকে গেছে, কিন্তু মনে হয় না তাতে আমার কোনো প্রকার নড়চড় হয়েছে।
অতঃপর রুবাপু এসে আদুরে ভাবে ডেকে উঠিয়ে পুরো বসিয়ে দিল। কিন্তু যেই আবারও ঘুমোতে যাব অমনি আপুর কথায় সাদাত রুমের পাশে দেখেছি এই রুমের দিকেই আসছে। ব্যাস আমার সাধের ঘুম টাটা বাই বাই করে চলে গেছে। 2 দিনে একটা জিনিস বেশ ভালো হয়েছে যে কিটক্যাটের সাথে আমার বেশ ভাব হয়ে গেছে। চানাটা অনেক কিউট, ওকে কিছুতেই ইগনোর করা যাবে না। আমার কোলে উঠে একদম বাচ্চাদের মতো সেটিয়ে থাকে। যে আমি জীবনেও কুকুর পছন্দ করতাম না সেই আমি কিনা একটা কুকুরকেই পেট হিসেবে রেখেছি। সাদাত বরাবরই একজন পশু পাখি প্রেমী। রাস্তায় তার সাথে বের হলে বোঝা যায় আম্মু আর আপু জোর করে গোসল করতে পাঠিয়েছে। এই শীতের সকালে কি জন্য যে গোসল করতে হবে তাই বুঝি না। আমি তো প্রতিদিন দুপুরে গোসল করি, তাও তাদের ঠেলাঠেলির জন্য গেলাম। বের হয়ে এসে দেখি আপু খাবার নিয়ে এসেছে। আমিও চুপচাপ খাওয়া শুরু করলাম। এই বিয়েতে সবচেয়ে বেশি খুশি আপু। সে আমাকে তার সাথে পাবে ভাবতেই নাকি খুশিতে নাচতে ইচ্ছে করে তার। এখন আমাকে রেডি করে দিয়ে আপু আমার চলে যাবে তার শ্বশুর বাড়ি। বিকেলে ওখান থেকে বরযাত্রী হয়ে সেন্টারে যাব। যতই হোক সে এখন ওই বাড়ির বউ। প্রথমে কিছু মনে না হলেও এখন মনে হচ্ছে বুকের ভেতর তুমুল ঝড় শুরু হয়ে গেছে। যত বেলা যাচ্ছে তত মনে হচ্ছে আজ থেকেই আমার ভয়ের সাথে আমার থাকতে হবে। এখনো ভাবি আমি যে একটা সময় সাদাতকে দেখলেই পালাতাম, সেই সবার প্রিয় সাদাত ভাই আমার বর। একটু পর থেকে আমি তার হয়ে যাব। আজ আমাকে রেড ভেলভেট কালারের একটা ভারী লেহেঙ্গা পরানো হয়েছে, তার সাথে ম্যাচিং করে হিজাব। এটা আমার বর মশাইয়ের নির্দেশ। সে চায় না তার বউয়ের সাজ সে ব্যতীত অন্য কেউ দেখুক। কাজেই এই পদ্ধতি। আমার সাজ কমপ্লিট হতেই বিছানায় বসে আছি। কিটক্যাট আমার পাশেই বসা। এর মধ্যেই ভাইয়ার রুমে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমিও হেসে ভাইয়ার হাত ধরলাম। ভাই বোন একসাথে এগিয়ে গেলাম। সেন্টারে আমাদের গাড়ি থামতেই আমাকে নামতে বারণ করা হলো। কিছুক্ষণ পর আমার বরমশাইকে দেখতে পেলাম। সে আমার দিকে এগিয়ে আসছে। আশেপাশে প্রেস মিডিয়ার অভাব নেই। যতই হোক রাজনীতিবিদ মোহাম্মদ সাদাত রহমান সাদ এর বিয়ে বলে কথা। সাদাত এগিয়ে এসে আমার হাত ধরে তার পাশাপাশি দাঁড় করালো। সবার সাথেই কুশল বিনিময় শেষ করে আমাকে নিয়ে ভেতরের দিকে চলল। তার পরনে গোল্ডেন কালারের শেরওয়ানি। কিন্তু উনি হয়তো প্রথম বর যার মাথায় পাগড়ি নেই। আপুর বিয়েতে কথায় কথায় বলে ফেলেছিলাম বরদের পাগড়িটা একদম মানায় না, বোকা বোকা লাগে। উনি যে কথাটা মাথায় গেঁথে নেবেন কে জানতো। তবে সত্যি তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে আমার বর তো। এখানে এসে আইসক্রিমের স্টল দেখে দৌড় দিতে নিয়েছিলাম, কিন্তু ভাগ্য খারাপ হাতটা শক্ত করে রেখেছে। আমি ঠোঁট উল্টে তাকাতেই মুচকি হেসে বলল, এই স্টলটা তোমার জন্যই রেখেছি, নয়তো কোন পাগলে এই শীতে আইসক্রিম রাখে। ইতিমধ্যে মাথা খারাপ উপাধি পেয়ে গেছি। এখন চুপ করে দাঁড়িয়ে থাকো, বিয়ে শেষে খাবে। আমি অস্থির গলায় বললাম, যদি শেষ হয়ে যায়। সাদাত অবাক চোখে আমার দিকে তাকালো। আমিও বুঝতে পেরেছি বেশ বোকার মতো একটা কথা বলেছি, কিন্তু কি আর করার, বলে তো ফেলেছি। সাদাত আমাকে নিয়ে স্টেজে চলে গেল। পাশাপাশি বিপরীতমুখী বসার জায়গা। 2টা পার্ট আলাদা করেছে একটা বিশাল পর্দার মাধ্যমে। পর্দাটা অস্বচ্ছ। আমাকে আর সাদিয়া আপুকে পাশাপাশি বসানো হলো, আর ওই পাশে ভাইয়া আর সাদাত। সকল নিয়ম কানুন মেনে রেজিস্ট্রে স্বাক্ষর করতে দেয়া হলো। আমি কাবিননামাটা ভালো করে পড়ে তবেই স্বাক্ষর করেছি। আমাকে দেখে সাদাত মুস্কি হেসেছে। অতঃপর ধর্মীয় নীতিতে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। সবার মুখে হাসি। আশ্চর্যভাবে সেই আপুকে আমি আর কোনো অকেশনে খুঁজে পাইনি। জানি না এটা আমার সাথে কোনো যোগসূত্র আছে কিনা। বিয়ে শেষে আমাকে সাদাতকে আর ভাইয়া ভাবিকে পাশে বসানো হলো। বিয়ের সময় আমার সাদিয়া আপুর মাথায় দোপাট্টা দেয়া হয়েছিল, সেই ঘুমটা এখনো আছে। প্রথমে ভাইয়াকে ভাবির মুখ দেখে কিছু বলতে বলা হলে সে বলে, আমি আমার ঘরের ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি। ভাইয়ার কথায় সবাই হেসে দেয়। সে একজন আর্মি মানুষ, তার জন্য ইহাই একটা রোম্যান্টিক কথা। আমার সাদাতকে যখন বলা হলো সে এক দৃষ্টিতে আয়নায় আমার দিকে তাকিয়েছিল। তারপর এক নেশা জড়ানো কণ্ঠে বলে, আমি দেখি আমার রূপ কথাকে যে লুকিয়ে আছে আমার হৃদদেশে, দেখি আমার কবিতাকে যে আছে সেই ছদ্মবেশে, দেখি আমার হুঁরকে যার জন্য আমার অনুভূতিরা শীর্ষে। আমি অবাক নয়নে তার দিকে তাকিয়ে, হ্যাঁ, এই পুরুষটি আমার, একান্তই আমার।